বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয় বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হবার আহ্বান মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধ থাকার তাগিদ। ভোটের উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতে চান সিইসি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিপ্লব অব্যাহত রাখার প্রত্যয় নাগরিক কমিটির। চিরস্থায়ী মুক্তির লক্ষ্যে তরুণ সমাজকে জেগে ওঠার আহ্বান জামাত আমিরের। জাতীয় প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধের পথে। দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা ক্যাবের। অপচয় ঠেকাতে পারলে রোজায় লোডশেডিং এড়ানো সম্ভব, মত উপদেষ্টা। দেখছিলেন রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। তিনি বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়। তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়ে তিনি জানান, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। যশোর জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। যশোর থেকে রাজেক জাহাঙ্গীরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্য বাংলাদেশ ও দেশের জনগণ, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। দলের নেতাকর্মীদের অপরাধের সমালোচনার জবাব দেন তিনি। জানান, দলের অবস্থান থেকে সরে গিয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দৃষ্টান্ত একমাত্র বিএনপি প্রতিষ্ঠা করেছে। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফ্যাসিস্টদের পতনের পর এবার দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলেন, যেহেতু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার, তাই এখন ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করা জরুরি। রিপোর্ট করছেন সিকান্দার মান। বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক পাওয়া উপলক্ষে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিগত দিনে সাংবাদিক মাহফুজুল্লাহ যা লিখেছিলেন তৎকালীন সরকারের রক্তচক্ষুর সামনে, তা একজন নিরপেক্ষ, সৎ ও যোগ্য মানুষের পক্ষেই সম্ভব ছিল বলে মনে করেন মাহফুজুল্লাহর শুভাকাঙ্ক্ষীরা। এবং উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে। সে তার চিন্তায়, চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সে নাই, কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে।
বন্ধুর সাথে শৈশবের নানা স্মৃতি তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের বিরাট অবদান। সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21 পদক দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের জন্য মাহফুজুল্লাহর চেষ্টার কথা স্মরণ করেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। এদিকে জাতীয়তাবাদী সিএনজি অটো রিকশা শ্রমিক দলের নির্বাচনী বিশেষ সাধারণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। কষ্টে আছে বা যারা দৈহিকভাবে যারা অসহায় আছে, অথবা যারা নারী সমাজ আছে, যারা বৃদ্ধ আছে, তাদেরকে যে আপনারা সেবা করছেন, এই তিনটি কাজ কিন্তু আপনারা একসঙ্গে। ছাত্র জনতা ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগ হটানোর পর এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব দেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন এমন ভোট উৎসব আয়োজন করতে চায় যাতে ভোটাররা ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। কক্সবাজার কুতুবদিয়া তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশবাসীকে সাথে নিয়ে শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনও করতে চান সিসি। আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে, যাতে সুন্দর করে নির্বাচন হয়। আমরা ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোটটাকে উদযাপন করতে পারে। দেশ সেবার জন্য সাবেক সশস্ত্র সদস্যদের ভোটে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিপ্লব অব্যাহত রাখার প্রত্যয় সংগঠনটির। সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মতবিনিময় সভায় এসব কথা বলেন নাগরিক কমিটির নেতারা। সার্জিস জানান, নতুন দলে পরিবারতন্ত্র থাকবে না, যোগ্য হলে চেয়ার ছেড়ে দেওয়া হবে। সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, শুধু শেখ হাসিনার পালানোতেই বিপ্লব সীমাবদ্ধ নয়, পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তরুণ প্রজন্মের অবস্থান। বলেন, বিপ্লব এখনো থেমে যায়নি, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তা অব্যাহত থাকছে। এ সময় সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা বলেন, যতক্ষণ পর্যন্ত নাগরিক কমিটির দেশ রক্ষায় এবং ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থান নেবে, ততক্ষণ সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের সঙ্গেই থাকবে। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণরূপে বিলোপ চাই। আমরা শুধু বলি নাই শেখ হাসিনাকে পালাতে চাই। রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যারা বাংলাদেশে ক্রিয়াশীল রয়েছেন, আপনাদেরকে খুবই সতর্কভাবে সামনের দিনগুলো এগোতে হবে। যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। তাদেরকে একটি রিডিমশন প্রসেসের মধ্যে আসতে হবে। এই রিডিমশন দায় এবং ক্ষমা প্রার্থনা যদি করতে না পারেন, তাহলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। জামাত নেতা মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে 3 কোটি জামাত কর্মী সমর্থককে জেলে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি নিতে বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে জামাত ইসলামীর এক গণজামায়াতে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5 অগাস্ট পর্যন্ত জামাতের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। ফ্যাসিস্টরা চলে গেলেও ফ্যাসিবাদের বোঝা রয়ে গেছে এটিএম আজহারের উপরে।
জামাতের আমির বলেন, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছেন এটিএম আজহার। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেই দলের সবথেকে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এক এক করে 10 জনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছে। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয় 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে আউটসোর্সিং কর্মীরা। 2 ঘন্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজট দেখা দেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রিপোর্ট করছেন কালমান শফি। চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে শনিবার বিকেল 3টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে পল্টন, সচিবালয় সহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যখন তোমরা এসে রাস্তার উপরে দখল করবা, এটা তো ঠিক হলো না। এই রাস্তা তোমরা কেন দখল করবা? তোমার এইখানে জনদখল হচ্ছে। পরে পুলিশ কর্মকর্তারা সড়ক থেকে সরে যাওয়ার জন্য অবরোধকারীদের অনুরোধ করেন। তাতে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি, আমরা বলছি ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ থেকে এখন বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, আপনারা আপনাদের ব্যাপার রাস্তাটা ছেড়ে যান। জনদুর্ভোগ হচ্ছে, কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে দেয়। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার খান যেটা আছে জলকামান, এই জলকামানের পানি আমরা এর কিছুক্ষণ পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দিনে বন্ধ আর রাতে সামান্য গতিতে চলছে শিল্প কলকারখানা। গ্যাসের চাপ না থাকায় বেশিরভাগ কারখানারই একই দশা। গ্যাস সংকটে কিছু খাতের উৎপাদন নেমেছে অর্ধেকে, প্রবৃদ্ধিও নিম্নমুখী। বন্ধ হওয়ার পথে আরও 300 কলকারখানা। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন খরচ বৃদ্ধির আভাস দিলেন উদ্যোক্তারা। আশঙ্কা করছেন, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে অভ্যন্তরীণ উৎপাদন কমার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি আয়ও। এখন বাজে দিনের 3:30। দিনের এই সময়ে গার্মেন্টসটির এই সেকশনে কোলাহলে মুখর থাকার কথা থাকলেও গ্যাসের চাপ না থাকার কারণে ইঞ্জিন প্রায় সবগুলো বন্ধ করে দিয়ে বসে আছেন এখানকার ওয়ার্কাররা। গ্যাসের সরবরাহ ঠিক না থাকায় মেশিনের মধ্যেই আটকে আছে শত কোটি টাকার পণ্য। রাজধানীর অদূরে অবস্থিত A1 পোলার গার্মেন্টসের নিটিং শাখার মতো এমন চিত্র বেশিরভাগ শিল্প কারখানায়। এই সময় প্রচুর কাজের চাপে থাকতাম, কিন্তু গ্যাসজনিত সমস্যাজনিত কারণে আমাদের ওয়ার্কার সবাই এখন বসে আছে, মেশিন চালাতে পারতেছি না। দিনের বেলায় অনেকটা একদমই থাকে না গ্যাস, রাতের বেলায় অল্প আসে, যার কারণে তাও সব মেশিন চালাতে অসম্ভব, মানে সম্ভব হয় না। কারখানা মালিকরা বলছেন, গ্যাস সরবরাহ কোম্পানির সাথে 15 PCI গ্যাসের চাপের চুক্তি থাকলেও এটি নেমে এসেছে শূন্যের কোঠায়, যার খেসারত হিসেবে বিদেশি ক্রেতাদের সাথে মনোমালিন্য দেখা দিচ্ছে। গভর্নমেন্টের কাছ থেকে 15 PSI এর মানে গ্যাস লাইন গ্যাস পাওয়ার কথা আমাদের, ওই অনুযায়ী আমাদের প্রতি মাসে আমরা এখান থেকে গ্যাস বিল দিতেছি 4 থেকে 5 কোটি টাকা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা গ্যাস পাইতেছি 1 PSI, কিছু কিছু সময় 1 PSI এর নিচে। শুধুমাত্র গ্যাসের কারণেই এর বড় ধরনের আমাদের একটা ধস নেমে আসছে, আমরা ঠিকমতো এক্সপোর্ট করতে পারতেছি না। এর কনসিকুয়েন্সলি
যে সমস্যাটা হচ্ছে বায়ারদেরকে আমরা হ্যাপি করতে পারতেছি না। একে যদি আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি হয় তাহলে কিন্তু আপনার জ্বালানি খরচের কারণে আমার বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হচ্ছে এবং শিল্পে পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে। আর একদিকে যদি গ্যাসের যদি চাপ যেটা পিএসআই এটা যদি কমে যায় তাহলে তো আপনি গ্যাস সরবরাহটাই ওই পরিমাপের ক্ষেত্রে একটা ত্রুটি দেখা যাবে, তাতে করে কিন্তু আপনার কস্ট আরও বেড়ে যাবে। জ্বালানি সংকটে শিল্প খাতে ক্রমাগত প্রবৃদ্ধি কমছেই, এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্রতি গ্যাস নির্ভর বিভিন্ন খাতে উৎপাদন কমেছে 25 থেকে 50%। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বন্ধের পথে আরও বেশ কিছু কারখানাও। এ অবস্থায় সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি শিল্প মালিকদের। আমদানি করলে সেখানে একটা কমিশন বাণিজ্যের ব্যাপার থাকে, সেই উদ্দেশ্যেই মূলত উৎপাদন না করে আমদানিতেই নির্ভরশীল হয়ে পড়েছিল আগের সরকার। তো আমরা মনে করি যে এখন আমদানি করে হলেও অন্তত যে সংকটটা বর্তমানে রয়েছে এই সংকটটা যেন সমাধান করা হয়। তিতাসের বিতরণ এলাকায় বর্তমানে গ্যাসের দৈনিক প্রায় 2500 মিলিয়ন ঘনফুট চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে 1500 থেকে 1600 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় সরবরাহের বড় ঘাটতির কারণেই সংকট দেখা দিচ্ছে। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি এবং কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ এবং পানি সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নাগরিক পদযাত্রা হয়েছে চট্টগ্রামে। সকালে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এবং যুব ক্যাবের উদ্যোগে পদযাত্রাটি আয়োজন করা হয়। নগরীর চকবাজারে অলিখা মসজিদ চত্বর থেকে শুরু করে স্থানীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। ভ্যাট বৃদ্ধি, ডলার ও মজুদ সংকটের অজুহাতে বাজারে কারসাজি এবং কৃত্রিম সংকট তৈরি যাতে না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ক্যাবের নেতারা। গ্রাহকের আচরণগত পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট উত্তরণ করা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। বলেন, গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানোর প্রবণতা ও অহেতুক বিদ্যুতের অপচয় বন্ধ করতে পারলেই আসন্ন রমজানে লোডশেডিং এড়ানো সম্ভব। উপদেষ্টা আরও জানান, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। আইএমএফ ঋণ শোধ করার ব্যাপক চাপ থাকা সত্ত্বেও জনস্বার্থে গেল 6 মাসেও সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেনি। তাই সকলকে অহেতুক বিদ্যুতের অপচয় বন্ধ করার আহ্বানও জানান জ্বালানি উপদেষ্টা। আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি কি স্যুট না পরলে আনস্মার্ট হয়ে যাবেন? বলেছি যে গরমকালে থার্মোস্ট্যাট 25 ডিগ্রির বা তার উপরে রাখতে হবে। আপনি দেখছেন এটা তো কোয়াইট কমফোর্টেবল টেম্পারেচার। থার্মোস্ট্যাট 25-এ সেট করা হলো, সব অনুষ্ঠানের জন্য এটা ফিক্স করতে হবে। এভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালেও কোনো লোডশেডিং হবে না। বিকেলে উপচে পড়া ভিড়, সন্ধ্যার বৃষ্টিতে ছন্দপতন, থেমে থেমে বেচা কেনা আর কাদা পানির বিড়ম্বনা। মুজিবুর রহমানের ক্যামেরায় শনিবারের বৃষ্টিবিঘ্নিত বইমেলার চিত্র, নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। বইমেলার শেষ শনিবার, সরকারি ছুটির দিন থাকায় বিকেলের মেলায় নামে পাঠক দর্শনার্থীর ঢল। পাঠকের থেকে মেলায় দর্শনার্থীর সংখ্যা বেশি। অনেকের এমন ধারণা থাকলেও তালিকা বানিয়ে বই কিনতে আসা পাঠকের সংখ্যাও কম নয়। আমরা বুক লিস্ট করে আনছি যে কি কোনগুলা কিনতে হবে, যেহেতু বইমেলা ফেব্রুয়ারিতে হয়, এটা একটা আলাদা আকর্ষণ থাকে যে বই দেখতে আসবো। একটা অন্য টাইমে তো যাওয়া হয় না, আমরা টাইম বের করতে পারি না। আমরা শুধু ঘুরতে এসো না, শুধু নাস্তা খাওয়ার জন্য এসো না, তোমরা অন্তপক্ষে সঙ্গে যাওয়ার সময় একটি একটি করে বই নিয়ে যাও। তাতে করে অন্তপক্ষে আমাদের বিশেষ করে বই মেলা শুধু না, আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে এবং আমাদের কবিরা বা লেখকরা তারাও অন্তপক্ষে অনুপ্রাণিত হবে। সন্ধ্যার বৃষ্টি খানিকটা বাদ সাধে মেলার চিরচেনা ছন্দে।
এ সময় পাঠকের আশ্রয় হয় বইয়ের দোকানগুলোতে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে কিছুক্ষণ। কাদা জমেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও একটা অনুভূতির জায়গা। আমরা বাঙালি, আর কাদামাটির ঘ্রাণ, এটা কিন্তু আজকে বছরের প্রথম বৃষ্টি। আমরা অ্যাকচুয়ালি বই পড়তে পছন্দ করি, এজন্য দাঁড়াইছিলাম যে কখন বৃষ্টিটা থামবে আমরা বই কিনবো। রেডি হয়ে এসেছিলাম যে কিছু পিকচার তুলবো ভালো, কিন্তু আসলে বৃষ্টির কারণে অনেক প্যারা হয়ে গেছে। পাঠক তো আসলে আজকের দিনটাই আমরা খুব আশা করেছিলাম যে ভালো সেল হবে, কিন্তু আজকের বৃষ্টিটা অনেক ক্ষতি হয়েছে প্রকাশকদের। নতুন বইয়ের মধ্যে কবি, উপন্যাসিক ও স্থপতি হাসনাইন মঞ্জুর মুর্শেদের গল্প সংকলন ফিসফিসানি প্রকাশিত হয়েছে। যে নামটি দেওয়া হয়েছে ফিসফিসানি, আমরা যে কথা বলার যে স্বাধীনতা পাইনি এতদিন, আমরা এই স্বাধীনতা যে পাইনি, এটাকে কেন্দ্র করে এই ফিসফিসানি বইটার লেখা আর কি। গল্পগুলো ভিন্ন স্বাদের, প্রেমের গল্প, প্রত্যাখ্যানের গল্প, অবহেলার গল্প, তার সাথে সাথে এই 24-এর যে অভ্যুত্থান, যে গণ আন্দোলন, এটা নিয়েও একটা গল্প আছে। পাঠকদের ভালোবাসার টানে লেখকদের উপস্থিতি ছিল বইয়ের দোকানগুলোতে। আমার এবারকার বইমেলায় দুটো বই এসেছে। একটি হচ্ছে রাজনীতি ও কূটনীতি অভিধান, যে বইটি সাধারণত রাজনীতি এবং কূটনীতির যে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো এই বইতে তুলে ধরা হয়েছে। আর আরেকটি বই হচ্ছে ফিলিস্তিন সংকট ও বিশ্ব রাজনীতি। আমার হচ্ছে আক্ষেপ, একটা গল্পগ্রন্থ, এটা আমার ষষ্ঠ বই আক্ষেপ। এটাতে হচ্ছে 14টি ছোট গল্প আছে। ক্ষণিকের বৃষ্টিতে কাদা জমেছে বইমেলার চত্বরে। বিড়ম্বনায় পড়তে হচ্ছে পাঠক, দর্শনার্থীদের। তবে বইমেলা কিন্তু থমকে যায়নি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ভিসির অপসারণ ছাড়া ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের খুঁজে বের করতে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে তদন্ত কমিটি। হামলাকারীদের গ্রেফতারে তৎপর পুলিশ। খুলনা থেকে রিপোর্ট করছেন আতিয়ার পারভেজ। পঞ্চম দিনে গড়িয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। আবাসিক হল বাদে ভিসির বাসা থেকে শুরু করে সব ভবনেই তালা দিয়েছে আন্দোলনকারীরা। হামলার জন্য ছাত্রদল ও যুবদলকে দায়ী করে শনিবার ক্যাম্পাস জুড়ে পোস্টারিং করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কারো পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের কি অবস্থা সেই বিষয়ে কোনো এনকোয়ারি করা হয়নি। প্রশাসন, ভিসি, প্রভিসি তারা যদি পদত্যাগ না করে, তাহলে আমরা যতদিন পর্যন্ত না তারা পদত্যাগ করছে, আমরা ক্লাস কুয়েটের একটি শিক্ষার্থীও 5000 শিক্ষার্থীর একজনও কেউ ক্লাস করবে না, কেউ ল্যাব করবে না, কেউ সিটি করবে না, আমরা সব বয়কট করলাম। যে অভিভাবক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তাকে আমরা আর আমাদের অভিভাবক হিসেবে চাই না। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে তদন্ত এগুচ্ছে বেশ জোরে সোরে। তদন্তের জন্য আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটিকে আমরা কাজ করছি। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন উৎস থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো যাচাই বাছাই অ্যানালাইসিস করে আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে শিক্ষার্থীদের অসহযোগিতার অভিযোগ করে সময়মতো তদন্ত শেষ না হওয়ার শঙ্কা জানিয়েছে কমিটি। আমরা শিক্ষার্থীদের কাছে সহযোগিতা চেয়েছিলাম, তারা আমাদেরকে সহযোগিতার আশ্বাসও দিয়েছিল, কিন্তু আশানুরূপ সহযোগিতা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। বিশেষ করে তদন্ত কমিটির সদস্যরা আমরা যে একত্রিত হয়ে একটি ভবনে মিটিং করব, এমন কোনো ভবন খোলা নেই। কারণ আমাদের কিছু অডিও ভিজুয়াল সুবিধাসহ একটি রুম দরকার। কিছু তথ্য আমরা হাতে পেয়েছি যেগুলো পর্যালোচনা করা দরকার, অনেক ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করা দরকার। তো সেই হিসাবে আমরা আসলে এ ধরনের কোনো ফ্যাসিলিটিস এখন পর্যন্ত অ্যাভেল করতে পারিনি। কুয়েটে গত মঙ্গলবার ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন ভিসি বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বিএনপিকে রাস্তায় নামানোর মতো পরিস্থিতি তৈরি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ফুলের মালা দিয়ে সরকারকে বরণ করা হয়েছে, ফুলের মালা দিয়ে বিদায় দিতে চান। সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। এই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। বলেন, কয়েকজন রাস্তায় নামলো আর এমনি এমনি বাংলাদেশ মুক্ত হয়ে গেল, বিষয়টি এমন নয়।
এদিকে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, 5 আগস্টের পর জনগণ যখন নির্বাচনের জন্য মুখিয়ে আছে তখন সরকারের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে। বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরের সখীপুরের কাচিকাটা ইউনিয়ন বিএনপির সমাবেশ হয়েছে। এতে জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শফিকুর রহমান কিরণ দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। অন্যদিকে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হারুনা রশিদ হারুন বলেন, রোজার মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে রোজার পর কঠোর আন্দোলনে নামবে বিএনপি। নাট্য পরিচালকদের জন্য সংগঠন ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সভাপতি হয়েছেন শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে 2025-27 2 বছর মেয়াদী নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেয় 2টি প্যানেল। একটি প্যানেলের নেতৃত্ব দেন অভিনেতা এবং পরিচালক শহীদুজ্জামান সেলিম, অন্যটি নেতৃত্ব দেন অভিনেতা এবং পরিচালক সালাউদ্দিন লাবলু। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংস্কার কার্যক্রমে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে বিচার বিভাগ, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। ময়মনসিংহে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সেমিনারে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলার বিচারক, পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। পর্যটন শিল্পকে বাঁচাতে ও কক্সবাজারের পরিবেশ রক্ষায় ক্ষতিকর কয়লা বিদ্যুৎ বন্ধ করার দাবি উঠেছে কক্সবাজারে পরিবেশ সম্মেলনে। কক্সবাজার শহরের দরিয়ানগরে বাপা এই সম্মেলনের আয়োজন করে। জেলা সভাপতি HM এরশাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাপার প্রেসিডিয়াম সদস্য মিহিরুজ্জামান। বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন অন্তহীন বিতর্ক যাত্রা, একটি আত্মজীবনীর খসড়া বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে। লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথা সাহিত্যিক বুলবুল হাসান তাঁর এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AUST প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেটিক্স ক্লাবের আয়োজনে হয়ে গেল AUST ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট। সারা দেশের 60টি বিশ্ববিদ্যালয়ের 140টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। কুমিল্লা জেলার বুড়িচং থানায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কর্মী সম্মেলন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া। বক্তব্য রাখেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন ও জাভেদ আহমেদ কিসলু। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় রাজধানীতে হয়ে গেল ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আয়োজনে 24টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় 74টি ডিজিটাল প্রচারণাকে। ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিও সাজিদ মাহবুব বলেন, বর্তমানে ডিজিটাল বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে সবাই। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড কেবলমাত্র উৎকর্ষতার উদযাপন নয়, এটি শিল্পের ক্রমাগত বিবর্তনের একটি প্রমাণ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আড়ংয়ের নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে নোয়াখালীতে। মাইজদির 826 নম্বর প্রধান সড়কের নাপিতের পুল এলাকায় এই আউটলেটের উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ। 4 তলা বিশিষ্ট 1500 বর্গফুটের এই আউটলেটটিতে আড়ংয়ের বিভিন্ন পণ্যের সমাহারের পাশাপাশি গ্রাসরুট ক্যাফে উপভোগ করতে পারবেন ক্রেতারা। মুন্সিগঞ্জের শ্রীনগরে আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সকালে উপজেলার চুরাইনে আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম খান। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে হয়ে গেল একটি বাংলাদেশ নামে একটি আবৃত্তি পরিবেশনা। একাডেমির নাট্যশালা ভবনের স্টুডিও থিয়েটার হলে আয়োজিত এই আবৃত্তি সন্ধ্যায় কবিতা ও আবৃত্তি প্রেমীরা সহ অসংখ্য দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন বাংলা ভিশনের সংবাদ পাঠিকা আবৃত্তিকার ফারহানা ত্রিনা। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, বাৎসরিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে দনিয়া কলেজে। রাজধানীর যাত্রাবাড়ি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছোট্ট নাটিকা পরিবেশন করা হয়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরের জিয়া মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা হয়েছে। বিকেলে খেলার উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপচে পড়া দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয় পাবনা ফুটবল একাদশ ও রানার্স আপ হয় বগুড়া সুমন ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। গ্রামের সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয় বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হবার আহ্বান মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধ থাকার তাগিদ। ভোটের উৎসব মুখর পরিবেশ ফিরিয়ে আনতে চান সিইসি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিপ্লব অব্যাহত রাখার প্রত্যয় নাগরিক কমিটির। চিরস্থায়ী মুক্তির লক্ষ্যে তরুণ সমাজকে জেগে ওঠার আহ্বান জামায়াত আমিরের। জাতীয় প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।